সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তাকে আপনারা প্রতিনিয়ত গান গাইতে দেখেন এবং সেই সাথে অ্যাঙ্করিং করতেও দেখেন। তিনি আর কেউ নন, তিনি একজন উপস্থাপক ও কণ্ঠশিল্পী। তিনি হলেন সামিয়া জাহান। শুভ সকাল, কেমন আছেন? আপনাকে শুভ সকাল, অনেক ভালো আছি। আপনার সাথে আজকে ইন্টারভিউ দিতে পেরে খুব ভালো লাগছে। ইটস আ ভেরি নিউ এক্সপেরিয়েন্স ফর মি। আচ্ছা, আপনাকে তো সবসময় এটিএন বাংলা দেখা হয়, আপনাকে এখন পেয়ে যে সকালে চায়ের চুমুকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। তো এখন যে বিষয়টি জানতে চাই যে অ্যাঙ্করিং করছেন, পাশাপাশি গান করছেন, আপনাকে গানে দেখি খুব খুব ভালো পারফরমেন্স করেন। তো এই দুটি প্রফেশন কিভাবে মেনটেন করা হয়? প্রথমত আমার শুরুটা তো গান থেকে। আমাকে এটিএন বাংলা সুযোগ করে দিয়েছেন গানে একটা ক্যারিয়ার করার জন্য। আমি বলবো আমি অনেক কৃতজ্ঞ এটিএন বাংলার কাছে, বলার কোনো আসলে ভাষা নেই। পরবর্তীতে বলবো যে নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিতে একরকম লাগে, কিন্তু যখন নিজেকে উপস্থাপিকা হিসেবে পরিচয় দিই সেটা আবার একটু অন্যরকম। যেহেতু আপনি নিজেও একজন উপস্থাপিকা হিসেবে এখন আছেন, তো এটার অন্যরকম। তবে সব থেকে বড় পরিচয় আমার কর্পোরেট সাইডটা। আমি তো জানি, বাট আমি দর্শক শ্রোতাদেরকেও জানাতে যে আপনি কিসে সংযুক্ত আছেন এখন? আমি এটিএন বাংলার সাথেই আছি। আমার জন্মটা যেহেতু এটিএন বাংলার সাথে, আমি এটিএন বাংলার সাথেই আমার সবটা শেষ করব ইনশাল্লাহ, আল্লাহ যদি রাখেন। আমি এটিএন বাংলার একটা সিস্টার কনসার্ন এটিএন ই-মার্টে আছি, যেখানে আমরা কসমেটিক্যালস প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং সেখানকার চিফ অপারেটিং অফিসার হিসেবে আছি। এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা। আচ্ছা, ই-মার্ট সম্পর্কে একটু বলবেন, আমাদেরকে আরো ক্লিয়ার করবেন। আমি জানি যদিও, বাট দর্শকটা হয়তো জানেন না ই-মার্টে কি কি প্রোডাক্ট রয়েছে বা ই-মার্টের মূল থিমটা আসলে কি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন আমাকে করার জন্য। আমি আমার দর্শকদেরকে এটিএন বাংলার এই চায়ের চুমুকের অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই, এটিএন ই-মার্ট হচ্ছে কসমেটিক্যালস প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, যেখানে আমাদের বাংলাদেশে ফরেন টেকনোলজিকে হায়ার করে আমরা আমাদের নিজস্ব কেমিস্ট এবং নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রোডাক্ট তৈরি করে থাকছি, যেগুলো বিউটি রিলেটেড। একটা মেয়ের এবং একটা ছেলের সুন্দর থাকার কোনো বিকল্প নেই। যখন আমি আমার নিজেকে সুন্দর দেখি, আমার কনফিডেন্ট কিন্তু আরো একটু বেড়ে যায়। হ্যাঁ, উজ্জ্বল থাকা, সুন্দর থাকা, যে বিষয়গুলো। তো তখন আমরা মনে করেছি যে এই যে ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে সব কেমিক্যাল বেস, কিন্তু আমাদের এটিএন ই-মার্টের ম্যাক্সিমাম প্রোডাক্ট না, 100% প্রোডাক্ট হচ্ছে আমাদের অর্গ্যানিক ওয়েতে তৈরি করা হয়। 98% হচ্ছে হার্ব বেস। আমরা 2% কেমিক্যাল ব্যবহার করে থাকি, যেটা প্রয়োজনের কারণে, প্রোডাক্টটা ঠিক রাখার কারণে, বাট যেটা যেন গ্রাহক যারা আছেন তাদেরকে কোনো রকম ক্ষতি না করে, বা ধরা এই প্রোডাক্টটা ব্যবহার করা বন্ধ করে দিলেও যাতে তার স্কিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, তার চুলের যেন কোনো প্রবলেম না হয়। আমাদের প্রোডাক্টের বেশ ভালো সাড়া পেয়েছি। আমরা 1.5 বছর হয় ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সারা বাংলাদেশ ব্যাপী আমরা আমাদের প্রোডাক্ট সাপ্লাই করছি এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের এটিএন ই-মার্টের দুইটা ব্র্যান্ড, একটা কেডি অ্যান্ড আরেকটা হচ্ছে নেচার সিক্রেট, যেগুলো আমাদের তৈরি করা, সবাই চেনে আলহামদুলিল্লাহ। আর আমরা ইনশাল্লাহ আশা করি যে দর্শকদের ভালোবাসা পেলে, গ্রাহক যারা আছেন আমাদের এটিএন ই-মার্টের, তাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাব। আমরা নতুন নতুন আরও অনেক প্রোডাক্ট আপনাদের জন্য আনতে চাই এবং আনবো ইনশাল্লাহ। আচ্ছা, কি কি ধরনের প্রোডাক্ট এখানে থাকছে? চুলের জন্য হেয়ার টন, হেয়ার অয়েল, আমাদের 3 থেকে 4টা ভ্যারিয়েন্টের তেল আছে, যেটা আপনার চুলের প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। আমাদের শ্যাম্পু, আচ্ছা, যেগুলো যেহেতু ন্যাচারাল ওয়েতে তৈরি করা, যার কারণে এই শ্যাম্পুগুলো ফোম বেস কম হয়, এগুলো ম্যাক্সিমাম জেল বেস হয়, বাট মানুষ সাধারণত ফোম বেস জিনিসগুলোকে বেশি পছন্দ করে। আচ্ছা, আর স্কিনের জন্য কি? স্কিনের জন্য হোয়াইটেনিং, আমরা হোয়াইটেনিং পছন্দ করি না, আমরা ব্রাইটেনিংটা বেশি যাই। বা হোয়াইটেনিং বলতে যেটা বোঝায় যে 7 দিনে একদম ধবধবা সাদা হয়ে যাবে, নো, আমরা সেটাকে একদমই সাপোর্ট করি না। আচ্ছা, অনেকের একটি ধারণা রয়েছে যে হোয়াইটেনিং ব্রাইটেনিং সিমিলার, বাট বিষয়টা কিন্তু সিমিলার না, এটা একটু ক্লিয়ার করে বলুন। নট সিমিলার। হোয়াইটেনিং আলাদা জিনিস, ব্রাইটেনিং আলাদা জিনিস। একটা হচ্ছে উজ্জ্বলতার জন্য আর একটা হচ্ছে রং ফর্সা করার জন্য। রং ফর্সা যেটা আমাকে 3 থেকে 4 শেড ফর্সা করবে, আর উজ্জ্বলতা যেটা আমার গায়ের রংটাকে ঠিক রেখে আমার গায়ের রংটাকে সামঞ্জস্যতা দিবে, মানে একটাই টোন থাকবে আমার। এখানে হোয়াইটেনিং আর ব্রাইটেনিং এর মধ্যে ব্যাপক ব্যবধান আছে, তো এই জিনিসটা দর্শকরা অনেক সময় গুলিয়ে ফেলেন। আচ্ছা, এতক্ষণ তো আপনার যে অফিসিয়াল যে লাইফ সেটা সম্পর্কে জানছিলাম, এবার একটু পার্সোনালি যাই। সেটা হচ্ছে যে এই যে গানের জগতে আসাটা আপনার কিভাবে, শুরুটা হয়েছিল কিভাবে? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এখনো যখন আমি মনে করি, আই ফিল থ্রিলড রিয়েলি। আমি যখন মনে করি এই কথাগুলো, আমি ছোটবেলা থেকে নাচ করতাম। আমার নাচ খুব পছন্দের একটা জায়গা ছিল, আমি নাচ শিখতাম এবং 5 বছর আমি নাচ শিখেছি। পরবর্তীতে গান করা হতো, টুকটাক করে করা হতো, শেখা হতো, বাট ওরকম অত প্যাশনেট ছিলাম না।
2011-তে আমি এটিএন বাংলাতে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে জয়েন করেছি। আচ্ছা। এটিএন বাংলাতে আমার হাতে খড়ি, অ্যান্ড তখন আমি কলেজে পড়ি, সদ্য কলেজে উঠেছি, অ্যান্ড তখন আমি পার্ট টাইম জব হিসেবে আমরা শুরু করি। পরবর্তীতে এখানে আমাদের এটিএন বাংলাতে নতুন মুখের প্রয়োজন হয়, নতুন কণ্ঠশিল্পীদের প্রয়োজন হচ্ছিল ইন হাউস। তো অনেকের অডিশন নেওয়া হচ্ছিল, শিল্পী নেওয়া হচ্ছিল। তখন আমি সাহস করে একদিন অডিশন নেই, এবং আমাদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন মুক্তি ভাই, সেই সাউন্ড এটা আমাদের চেয়ারম্যান স্যারের কাছে দেন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান, যিনি আমার কণ্ঠ শুনে বললেন, আরে ও তো ভালো করে, আচ্ছা ঠিক আছে, ওকে সুযোগ দেন। তিনি আমাকে সুযোগ দিয়েছেন এটিএন বাংলার মাধ্যমে, এবং এটিএন বাংলার এই যে আমার পথ চলা শুরু, আমার এখনও মনে হলে খুব অদ্ভুত লাগে যে এই যে মানুষ নতুনদেরকে যে সুযোগ দেওয়ার যে একটা বিষয়, এটা সবসময় এটিএন বাংলা সাপোর্ট দেন। সব থেকে বড় কথা, আমাদের এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, যে সাহস, একজন নতুন মুখকে লঞ্চ করা কিন্তু সাহসের বিষয়, একজন নতুনকে একটা জায়গায় বসানো এটা অনেক বড় সাহসের বিষয়, এটা সবাই পারে না বা সবার সাহসে কুলায় না। উনি কিন্তু একদম আলাদা, ওনার কাছে মনে হয় হ্যাঁ ও 10% যদি ওর মধ্যে থাকে, উনি কিভাবে না কিভাবে যেন 100% তৈরি করে নেন। উনি সুযোগ দিতে পছন্দ করেন, সুযোগ দেন, এবং অনেক বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে অসংখ্য নতুন শিল্পী, নাট্য নির্মাতা, লেখক অসংখ্য আছেন যারা এটিএন বাংলার মাধ্যমেই তাদের যাত্রা শুরু হয়েছিলেন এবং এখন তারা সাকসেসফুল, অ্যান্ড আমিও তার ব্যতিক্রম নয়, আমিও তেমনই একজন। আচ্ছা, আপনার এই যে কণ্ঠশিল্পী বলছিলাম, আপনার কণ্ঠে যদি গান না শুনি তাহলে কিন্তু হয় না, আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। যেহেতু কণ্ঠশিল্পী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, গান তো গাইতেই হয়, তবে আমার 120টিরও বেশি গান আছে আলহামদুলিল্লাহ। এটা আমার মৌলিক গান, যেগুলো আমার সন্তানের মতো, যেগুলো আমার সম্পদ। তার মধ্যে থেকে একটি পছন্দের গান, ভেরি রিসেন্ট একটা গান আছে, সেটা আমি একটু করছি। আজ তোমার অভাব আমি বুঝেছি, আজ তোমার অভাব আমি বুঝেছি, খালি বিছানাটায় বারবার এপাশ ওপাশ করে সারাক্ষণ তোমায় খুঁজেছি, তোমায় ভেবেছি, খালি বিছানাটায় বারবার এপাশ ওপাশ করে সারাক্ষণ তোমায় খুঁজেছি। জাস্ট মুখটাটুকু করলাম। এই গানটার একটা স্টোরি আছে। এটা আসলে আমার ভালোবাসার মানুষটা আমার কাছে নেই, দূরে আছে, অভিমান করে আছে, তাকে মনে করে করা। অ্যান্ড এই গানটার শুটিং করার সময় আমরা আমাদের এটিএন বাংলা থেকে একটা টিম গিয়েছিলাম কোনো একটা দেশে, সম্ভবত আমার ঠিক একুরেট মনে নেই, মালয়েশিয়াতে আমরা একটা শো করতে গিয়েছিলাম। তো তখন কি মনে করে হঠাৎ করে, আচ্ছা সময় আছে আমাদের হাতে, আরও একদিন আছে, শো শেষ, একদিন কি করা যায়, আমরা শপিং করা ডান, অল ডান, কি করা যায়, ওকে শুটিং করো। তো এই করে হুট করে শুটিং করা, আর এই গানটার যে শুটিং হয়েছে আমার সব গানের মধ্যে ফেভারিট একটা। আপনি তো শুটিং করার জন্য অনেক দেশে গিয়েছেন, তো এমন কোনো ইনসিডেন্ট ঘটেছে যেটা আপনার এখনো মনে পড়ে, বা যেটা মনে পড়ে আপনি হাসেন বা ভয় পান, এরকম কোনো কিছু? ও মাই গড, আমার অসংখ্য ইনসিডেন্টস, মানে আমাদের সেখান থেকে একটা ছোট্ট ইনসিডেন্ট যেটা আমরা একটু দর্শকদেরকে শোনাতে চাই। আমার অসংখ্য কলিগ ছিলেন, ফ্রেন্ড ছিলেন, যাদের সাথে আমরা প্রচুর বিভিন্ন দেশে আমরা শো করেছি। সো দেখা যায় রাশিয়া, আমরা যখন রাশিয়াতে শো করি, ইট ওয়াজ অ্যামেজিং। মানে রাশিয়া এত সুন্দর জায়গা, সেখানে আমরা পুরো গ্রুপ মিলে গিয়েছিলাম এবং ফ্রেন্ডরা মিলে খুব মজা করেছি। আর রাশিয়ার যে হসপিটালিটি ছিল, শুধুমাত্র রাশিয়াতে না, আসলে সাউথ কোরিয়াতে আমরা যতবার শো করেছি, 2 থেকে 3 বার শো করেছি, সেখানকার যে বাঙালি কমিউনিটি আমাদেরকে যে আপ্যায়ন করেছে। তারপর ব্রুনাইয়ের কথা যদি বলি, সেখানে আপনিও ছিলেন আমার সাথে। ব্রুনাইতে শো করতে যেয়ে দেখেছি যে ও মাই গড, তারা বাংলাদেশি কালচারকে যেভাবে ভালোবাসেন এবং আমাদেরকে তারা যেভাবে আপ্যায়ন করেন, এগুলো আসলেই না, দ্যাট ওয়াজ গ্রেট। অ্যান্ড এগুলো মনে রাখার মতো, ভাষায় হয়তো প্রকাশ করা যায় না, বাট আমি বলতে পারবো আসলে ওই সময়টা কেমন ছিল। আচ্ছা, আপনি কিন্তু শুরু করেছিলেন ধুম ধাড়াক্কা গান দিয়ে, এবং তারপরে ট্র্যাক আবার একটু চেঞ্জ করে আপনি সফট মেলোডিতে চলে আসেন। তার মাঝে মাঝেও আমরা দেখেছি যে আপনি
ফার্স্ট বিটের যে গানগুলো সেগুলো ছাড়েননি, মানে মোটামুটি আপনি সবগুলোই মিক্সড আপ করেন। তো ফার্স্ট টাইম যখন আপনি এই যে ধুম ধাড়াক্কা গানগুলো যখন শুরু করেছিলেন, একটা সময় থাকে না যে মানুষ একটু বোলিং করতে পছন্দ করে বা মানুষ একটু ট্রোল করতে পছন্দ করে, আপনি যে ধুম ধাড়াক্কার গানগুলো গিয়েছিলেন সেই সময়ে আমরা জানি যে একটু ইনসিডেন্ট ছিল যে আপনি অনেক বুলিংয়ের শিকার হয়েছিলেন, তো সেই ইনসিডেন্টটা একটু শেয়ার করবেন। আচ্ছা, এখানে কিছু বিশ্রী মজার স্মৃতি আছে। আমি বিশ্রী মজার স্মৃতি, আচ্ছা। তো বিশ্রী হচ্ছে এই কারণে আমার খুব ক্লোজ মানুষই আমাকে ডাউন করে রাখতো অন দ্যাট টাইম। আর পরবর্তীতে যখন আমি নিজে বুঝতে পেরেছি মানে আমি রং ছিলাম, তখন আমি চেঞ্জ করেছি আমার। তো আমি যখন স্টার্ট করি, আমি ফার্স্ট বিটের গান এই কারণে স্টার্ট করেছিলাম, আমি যেহেতু নাচ করতে পারতাম আর আমার ভয়েসটা অনেক বেশি স্ট্রং, পাওয়ারফুল। তো মান্নান মাহমুদ আমাকে, আমার গুরু, আমার মামা হন এবং উনি আমার ওস্তাদ, আমাকে বলছিল যে মা তুই ফার্স্ট বিটে যা, এই বিটে একটু কম আছে মানুষজন, তোর গলায় ভালো লাগে ফোক অথবা ফার্স্ট বিট। তো আমার নিজের কাছেও ফার্স্ট বিটে আমি পছন্দ করতাম, আমি যেহেতু একটু চঞ্চল ছিলাম, আমার একটু চটুল গানই ভালো লাগে। এখনও আমার মন খারাপ হলে আমি চটুল গান শুনি। তো কিছু চটুল গানে কিছু কিছু গানের কথা থাকে একটু অস্বাভাবিক বা অশ্লীল বলা যায় না, একটু অন্যরকম, যেটা সাধারণ মানুষ খুব সহজে না অ্যাকসেপ্ট করতে পারে না। তো ওই ধরনের গান করতে করতে যখন করছিলাম বা কথাগুলো একটু অন্যরকম হতো, আমি প্রথম বুঝতাম না। আমার ফ্রেন্ডরা না মজা করতো আমাকে নিয়ে, হ্যাঁ কিরে আসল জিনিস দেখা, আসল জিনিস দেখা। আমার একটা গানের টাইটেল ছিল আসল জিনিস, খুবই ইরিটেটিং সবার মাঝখানে। আমার সব থেকে ক্লোজ বেস্টি যে ছিল আমার, সে আমাকে খুব বুলিং করা শুরু করলো, আসল জিনিস দেখাইলি না কেন, আসল জিনিস। ইট ওয়াজ মানে ঠিক আছে তুমি আমার কাজের অ্যাপ্রিসিয়েট না করো, আই ডোন্ট মাইন্ড, বাট আমাকে সবার সামনে ডাউন করো না। আমি যদি ভুল করি আমাকে আলাদা করে ধরিয়ে দাও, কারণ তুমি আমার বেস্টি। তখন আমার কাছে মনে হলো যে না, আমার মনে হয় আই শুড চেঞ্জ মাই ট্র্যাক। তখন আমি আস্তে আস্তে ট্র্যাক চেঞ্জ করলাম। ট্র্যাক চেঞ্জ করার পর আমার কাছে মনে হলো আমি তো দুইটাই গাইতে পারি। তো তখন আমি দুটো নিয়েই কাজ করছি। এখন আমার কাছে সেই বুলিংগুলো আসলে গায়ে লাগে না, আমি ইউজ টু হয়ে গেছি, রিকভারি করে ফেলেছেন। একদম একদম, কারণ যে না, আমার সেলফ কনফিডেন্সটা সবচেয়ে বড় বিষয়। কারণ আমাকে ভার্সেটাইল হতে হবে। আমি যদি আমার কাজের একটা ধরনেই থাকি, আমাকে মানুষ কিভাবে জাস্টিফাই করবে আমার যোগ্যতা কতটুকু? আমি যদি ভার্সেটাইল না হই, আমাকে দর্শক নিতে পারবে না। সেটা হোক না, একজন শিল্পীর সব ধরনের গান থাকা উচিত। আমি শুধুমাত্র একটা দর্শকের জন্য গান করতে পারি না। আমার জন্য নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণীর একদম অনেক জ্ঞানী, সেও আমার দর্শক, সে আমার আলোচনা করবে, সমালোচনা করবে, এটা আমার প্রাপ্তি। আচ্ছা, আরেকটি বিষয় যেটি হয়তো আমার দর্শক শ্রোতা অনেকেই জানেন, অনেকেই জানেন না, সেটি হচ্ছে যে দাইমা ডক্টর মাহফুজ রহমান স্যারের যে একটি বিখ্যাত যে একটি থিম ছিলেন, হ্যাঁ প্রজেক্ট ছিলেন, এবং সেখানে তিনি দাইমার যে থিমটি তিনি নিয়েছিলেন, সেখানে যে একটি ভোকাল ছিল ভেরি লাউড অ্যান্ড ভেরি প্রাউড, সেটি হচ্ছে দাইমা, এবং সেটা হচ্ছে ভূতনি বুড়ির, সেই ভয়েসটি আপনি দিয়েছিলেন। তো সেখান থেকে আমরা ছোট্ট একটু ক্লিপ দর্শকদের উদ্দেশ্যে প্লে করতে চাই। অবশ্যই দেখাবো, কিন্তু এখানে কিন্তু একটা স্টোরি আছে প্রত্যেকটা কাজ। এই কাজটা আমরা শুরু করেছিলাম ওমানে 2017-তে ওমানে যখন আমরা পারফরমেন্স করতে যাই, সেখানে ওমানের যে শিল্পী ছিল তারা আমাদের সাথে বাংলা গান করেছে এই দাইমা নিয়ে। ওখান থেকে আমাদের কনসেপ্ট আসে যে দাইমা নিয়ে 3-4টা করে একটা প্রজেক্ট আকারে নেওয়া যায়। তো স্যারের অনেক দিনের স্বপ্ন, আমরা এই তো মানে স্বপ্নটাকে আমরা আস্তে ধীরে বাস্তবায়ন করেছি। রাইট, তাহলে দেখে নেওয়া যাক প্লিজ। অবশ্যই, চলুন দর্শক, আমরা এটিএন বাংলার দাইমা শিরোনামের একটি ছোট্ট অংশ দেখে আসি। সাথে সবাই নাচতাছো, আমি তোরে বিয়া করমু ভুইলা কি গেছো? আবার রূপবানও আসছে তার স্বামীরও কাছে, পুরান পাগল ভাত পায় না, রূপবান নাচতাছে। রূপবান রে বুঝাও না দাইমা গো, ও দাইমা তাজেল আমার জানের জান, ওরে দাইমা দাইমা গো, হাতে ধরি পায়ে পড়ি গো, ও ভূতনি একটু শান্তি দাও আমায় মহারানী ভূতনি গো। শান্তি চাস তুই? কি এমন দোষ ছিল রে আমার মারলি তুই? এই প্রেমিক পুরুষ, তোর নেই তো কোনো হুঁশ, তোর তাজেলের বিয়ে, তোর জীবনটাই তো ঠুস। এখনো টাইম আছে, যা তাজেলের কাছে, হাতটা ধইরা পালাইয়া যা, উঠা পড়বাসে। রহিমের সাথে আছে আমার হিসাব নিকাশ, সানডে মানডে ক্লোজ কইরা করমুরে খালাস। চায়ের
বেশ দারুণ ছিল, আপনার ভয়েসটা একদম লাউড ছিল। সেখানে আপনার পারফরম্যান্স আমার ভয়েসটাকে আরো অনেক বেশি দর্শকরা জানে না যে সেটি আমি, তো আমি বলতেও চাই না কারণ সবাই বলে ভূতনি পড়ি ভূতনি পড়ি। বাট আমি একটা কথা বলতে চাই, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা আর্টিস্ট আছি, আর্টিস্ট হিসেবে কাজ করি, আমাদের সব ধরনের কাজ করতে হয়। যদি সব ধরনের কাজ করতে না পারি তাহলে নিজেকে আর্টিস্ট হিসেবে আসলে পরিচয় দেওয়া ঠিক না। সব ধরনের ক্যারেক্টার আমাকে প্লে করতে হবে। সেটা নিয়ে প্লিজ আপনারা বুলিং যদি করতেও হয় সেটা এমনভাবে করা উচিত যাতে আমি আমার কাজের জাস্টিফাই করতে পারি, ভালো হয়েছে না খারাপ হয়েছে। সেটা যেন ব্যাড বুলিং না হয় যে আমি আগ্রহী হারিয়ে ফেলি। এই জিনিসটা আমার দর্শকদের কাছে আসলে রিকোয়েস্ট থাকবে। এটা হলে আমরা আরও অনেক কিছু দিতে পারবো। আমরা যারা নতুন আছি ইন্ডাস্ট্রিতে বা নতুন কাজ করছি, যে কোনো সেক্টরেই হোক, তা কাজ করার আগ্রহটা আরও বেড়ে যায়। কিন্তু আমি একটি জিনিস বলি যে আলোচনা থাকলে কিন্তু সমালোচনাও থাকে। তো যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে তার মানে বুঝতে হবে ইউ আর সামথিং। আলোচনা ভালো লাগে, সমালোচনা একটু খারাপ লাগলেও সেটা ইটস ওকে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে দিয়ে তায়েব ভাইয়ের সিনেমা যেটি হচ্ছে ঈশা খা, সেখানে আপনার একটি সুন্দর গান আপনি উপস্থাপন করেছেন যেটি অভিনয় করেছে অপু বিশ্বাস। তো সেই গানটা আমরা দর্শকদের উদ্দেশ্যে প্লে করতে চাই। অবশ্যই। আমি প্রথমেই ডিএ তায়েব ভাইয়ের কাছে কৃতজ্ঞ, কারণ হচ্ছে ডিএ তায়েব ভাই আমাকে খুব পছন্দ করেন। ছোটবেলা থেকে ওনার সাথে আমার বন্ডিংটা খুব ভালো। তো ডিএ তায়েব ভাই আমাকে, এর আগেও তার সিনেমাতে আমি কাজ করেছি, বাট এই গানটা শোনা মাত্রই উনি বলছে এই গানটা আমাকে দিয়ে দাও। তো তখন চেয়ারম্যান স্যার বললে কি করতে পারবেন আপনি? বলে স্যার আপনি গানটা আমাকে দিয়ে দেন, দেখেন আমি কি করি। তো বিষয়টা ওইভাবেই হয়েছে। আর এটিএন বাংলার কাছে তো কৃতজ্ঞ আমি প্রথম থেকেই আমি বলেছি যে আমার শুরুটা এখানে, শেষটা যেন এখানেই হয়। আর ডিএ তায়েব ভাইয়ের কাছে এবং আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে এত চমৎকার একটি গান আপনারা গ্রহণ করেছেন এবং আপনারা পছন্দ করেছেন। চলুন দর্শক আমরা গানটি উপভোগ করি। বেশ দারুণ একটি গান ছিল, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে আপনি ইতিপূর্বে অনেক কিছু বলেছেন, আরেকটু যদি বলতে চান প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে উপস্থাপন করার জন্য। আর ফয়সাল ভাইকে ধন্যবাদ, এই প্রোগ্রামের প্রডিউসার যিনি, আমাকে এত সুন্দর একটি আয়োজনে আমন্ত্রণ দেওয়ার জন্য। আর আমি সবার উদ্দেশ্য করে একটু বলতে চাই, অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন আমি আমার নিজেকে চিন্তা করি, আপনাদের আলোচনা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, উদ্বুদ্ধ করে। আর যখন আপনি সমালোচনা করেন, হ্যাঁ নিজেকে খুব ডাউন লাগে। সমালোচনা করলেও আপনারা যেন একটু ভেবে করবেন, সেটা যেন আমার মেন্টাল ড্যামেজ না হয়, এই অনুরোধটা থাকবে আপনাদের সাথে। আর এটিএন বাংলা তো আমার ফ্যামিলি, আমার সেকেন্ড ফ্যামিলি যদি থেকে থাকে এটিএন বাংলা। এটিএন বাংলাকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আপনাকেও ধন্যবাদ আমাদের মাঝে আজকে উপস্থিত থাকার জন্য। আগামীতে আরো ভালো থাকবেন এবং আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাবেন। ইনশাল্লাহ দেখা হবে। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।